গত পর্বে আপনারা দেখেছিলেন আমরা কিভাবে বেঙ্গালুরু থেকে আগরতলা হয়ে এসে পৌঁছেছিলাম গৌহাটি। গৌহাটিতে আমরা হোটেলে চেক ইন করেই বেরিয়ে গেছিলাম মা কামাখ্যার আশীর্বাদ নিতে। এই পর্বে দেখবেন আমরা রেন্টেড সেলফ ড্রাইভ গাড়ি নিয়ে কিভাবে গৌহাটি থেকে দীর্ঘ 16 ঘন্টার রাস্তা অতিক্রম করে গিয়ে পৌঁছাই আলোতে আমরা উঠেছিলাম সেখানকার বিখ্যাত হোমস্টে রেই হোমস্টেতে। চলুন তাহলে শুরু করা যাক। গুড মর্নিং আপনাদের সবাইকে। রোমিং বংয়ের একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 1 মে, যেমন আপনারা কালকে দেখেছিলেন, আমরা এসে পৌঁছেছি গৌহাটি। তো আজকে আমরা সকালে এখান থেকে রওনা দিচ্ছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে অরুণাচল প্রদেশের আলো। এখন বাজে 5:30। ভেবেছিলাম 4:30টায় বেরোবো, কিন্তু এত রাত হয়েছে শুতে, আর গাড়িটা দিতে অনেক দেরি করে দিয়েছে। এই হচ্ছে আমাদের বাহন আগামী 5-6 দিনের জন্যে। আমরা এখান থেকে উইকেন্ড রাইডস থেকে নিয়েছি। এটা এখানকার একটা সংস্থা যারা কার রেন্টে দেয় সেলফ ড্রাইভে। তো আমার একটু বেশিই পড়লো, আমি যা কথা বলেছিলাম তার তুলনায় একটু বেশি পড়লো, কারণ কি যে গাড়িটা আসার কথা ছিল সেটা ব্রেকডাউন হয়ে গেছে। তো এটা নতুন গাড়ি দিল একটা আমাকে, মানে থরই দিয়েছে, আমি থরই বুক করেছিলাম। কিছু করার নেই, এখন চলে এসেছি, ফেসে গেছি, তো নিতে হলো। তো আমি এদের কন্ট্যাক্ট আপনাদের ডিটেলসে দিয়ে দেবো। তবে খুব একটা রিলায়েবল না, মানে একরকম কথা বলে এলাম, একটা বাজেট করে, এখন অন্যরকম হয়ে গেল বাজেট। সেটা আমি রাস্তায় যেতে যেতে আপনাদের বলছি, ঘটনাটা শুনতে পারবেন, তাহলে আপনারাও বুঝতে পারবেন। চলুন তাহলে দেরি না করে বেরিয়ে পড়া যাক। এখান থেকে আলোতে আমরা যে হোমস্টেটা বুক করেছি সেটার ডিস্টেন্স হচ্ছে 650 কিলোমিটারের মতন। 650 নয়, 611 থেকে 620 কিলোমিটারের মতন। তো সেটা যেতে দেখাচ্ছে 13 থেকে 14 ঘন্টা লাগার কথা, তো তার থেকে একটু বেশিই লাগবে। আর আমরা চেষ্টা করবো যতটা কম দাঁড়ানো যায়। আর দেরি না করে তাহলে চলুন বেরিয়ে পড়া যাক। 5:30 বাজে, দেখা যাক কটায় গিয়ে আজকে পৌঁছাই আলো। সঙ্গে থাকুন আপনারা। যারা এই সিরিজটা আজকে প্রথম দেখছেন তারা গত এপিসোডটা দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তাহলে কন্টিনিউটিটা বুঝতে সুবিধা হবে। আর বাকি সিরিজগুলো তো অবশ্যই দেখবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন রোমিং বংকে। চলুন বেরিয়ে পড়া যাক। জার্নি করতে করতে আপনাদের সঙ্গে আমাদের প্ল্যানটা একবার মোটামুটি শেয়ার করি। মেচুকা মূলত 3ভাবে পৌঁছানো যায়। এক, আপনি ডিব্রুগড়ে ডিরেক্টলি ফ্লাইট থেকে নেমে সেখান থেকে আলো হয়ে পৌঁছাতে পারেন। দ্বিতীয়ত, আপনি ইটানগর বা পাশিঘাটে নেমে সেখান থেকেও ডিরেক্টলি আলো হয়ে তারপরে পৌঁছাতে পারেন মেচুকা। বা দ্বিতীয় নম্বর, যেটা আমরা করেছিলাম সবথেকে লংগেস্ট রুট, গৌহাটিতে নেমে সেখান থেকে আপনি বাই রোড তিনসুকিয়া হয়ে আলো হয়ে পৌঁছাতে পারেন মেচুকা। আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম এখন একটা রেস্টুরেন্টে। এখানে এই 200 কিলোমিটারের কাছাকাছি এসছি, এখনও 420-25 কিলোমিটার মতন বাকি। এখন বাজে হচ্ছে 8:30। তো এখনও ঘন্টা 10 তো লাগবেই মোটামুটি। আর অল্প অল্প বৃষ্টিও পড়ছে, কিছু জায়গায় জোরে, কিছু জায়গায় আস্তে বৃষ্টি পড়ছে। তুমি পাউট করছো? এবার ব্রেকফাস্টে বলেছি পুরি সবজি আর চা, দেখা যাক কেমন হয়। বেশি কিছু নেই অ্যাভেলেবেল, আজকে আসলে 1 মে, তো অনেক দোকানপাট বন্ধ রাস্তায়। পুরি সবজি খেয়ে নিই, বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি বেরোতে হবে। গাড়িটার ব্যক্তিগতভাবে চালিয়ে এতটা আমার খুব এক্সপেকটেশন ছিল, কিন্তু যতটা এক্সপেকটেশন ছিল আমার একদম পুরো, মানে কী বলবো, তার রিভার্স হয়ে গেছে। ড্রাইভিং কমফর্ট খুবই কম, খুব জার্কি, আর স্টিয়ারিং প্রচণ্ড ভাইব্রেশন হচ্ছে, হাতে হাতে ঝিঝি ধরে যাচ্ছে। তো আমি তো নেক্সট টাইম চালাই রেগুলার, আমাদের এরকম হয় না, এত লং চালিয়েছি কোনো দিনই হয়নি খুব একটা, তার একটু অসুবিধাই হচ্ছে। আর সিট ফিট ঠিক আছে, পেছনের সিটটা খুবই কষ্ট হচ্ছে, মমিতা যা বলছে, মানে ও বসছে যেহেতু, রিদ্ধি আমার সাথে বসছে, আর লাগেজের তো জায়গা নেই, আপনারা সবাই জানেন। তো একটা বড় ট্রলি পেছনের সিটেই রাখতে হয়েছে, আর তার পাশে মমিতা বসছে। রিদ্ধি আপাতত সামনের সিটে বসছে, আমার সাথে পিলিয়ন। যেতে তো হবেই, গাড়িটা নিয়েছি, তবে যা টাকা নিয়েছে সে তুলনায়, আর যা দাম অ্যাকচুয়ালি মার্কেট ভ্যালু যা দাম ধরেন, তো সে তুলনায় ড্রাইভিং কমফর্ট খুবই কম, মানে নেই বললেই চলে। স্টিয়ারিংটা খুব হার্ড, ক্লাচটাও খুব হার্ড,
আমার এত ক্লাচ শক্ত ক্লাচে চালানোর অভ্যেস নেই। আর স্টিয়ারিংটা সত্যি খুব হার্ড, মানে দু হাত দিয়ে না ধরে চালালে খুব মুশকিল হাইওয়েতে চালানো, সিটিতে তো আরও মুশকিল। কি বলবে তুমি, তোমার কি বক্তব্য? হ্যাঁ, কি বক্তব্য? কি করবো, আমাকে আদর করলেই হয়ে যাবে শুধু? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা হোটেল থেকে বেরিয়েছি প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেছে। আমরা ডিজেলও ভরলাম রাস্তাতে। তো 89 টাকা 20 পয়সা করে ডিজেল পড়লো, ফুল ট্যাঙ্ক ভরলাম। এখন যাচ্ছে, মাইলেজ মোটামুটি ভালোই দিচ্ছে আপাতত, কতক্ষণ দেবে জানি না। হাইওয়ে দিয়েই যাচ্ছি এখন। আর এই ব্রেকফাস্ট করলাম আমরা, ব্রেকফাস্ট করে আবার স্টার্ট করলাম। একবারে লাঞ্চে দাঁড়াবো ইচ্ছে আছে, তাও যদি আমি আর মমিতা থাকতাম দাঁড়াতাম না, রিদ্ধির জন্য দাঁড়াতেই হবে। ও ব্রেকফাস্টও করলো না ঠিক করে। চেষ্টা করতে হবে যতটা কম দাঁড়িয়ে চালানো যায়, কারণ কি পুরোটা হাইওয়ে পাবো না, শেষের দিকে গিয়ে সিঙ্গেল রাস্তাই আছে তিনসুকিয়ার পর থেকে আশা করি, কারণ কি আলো অবধি মনে হয় না এরকম 4 লেন হাইওয়ে থাকবে। দেখা যাক কটা নাগাদ পৌঁছাই। আমরা এখন ব্রহ্মপুত্র নদীটা পেরোচ্ছি, তেজপুরের দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা দিকেই যাচ্ছি আপাতত। তো যেটা বলছিলাম কালকে, যে আমরা এই গাড়িটা পাওয়া নিয়ে যে একটা গন্ডগোল হলো। ফার্স্ট অফ অল তো 11:30টার সময় এসছে দিতে, যেটা দেওয়ার কথা ছিল সন্ধ্যেবেলায়। আর কালকে আমার যার সাথে কথা হয়েছিল অ্যাকচুয়ালি প্রথম থেকে গাড়ি নিয়ে, যে যার কাছ থেকে গাড়িটা অ্যাডভান্স করেছিলাম রেন্টে নেওয়ার জন্যে, তো সে আসেনি, অন্য একজন ভদ্রলোক এসছে দিতে। তো ঠিক আছে, সে অসুবিধা নেই, যেই আসতে পারে, সেটা প্রবলেম ছিল না। কিন্তু সে এসে বলছে যে আপনার যার সাথে কথা হয়েছিল ওর গাড়িটা তো ব্রেকডাউন হয়ে পড়ে আছে, তো আমাকে বলেছে এই গাড়িটা দিতে, এটা কিন্তু আরও নতুন মডেল, আমার বেশি টাকা লাগবে। তো আমার সাথে 3000 টাকা পার ডে কথা হয়েছিল, কন্ট্রাক্ট হয়েছিল ওর, বিরাজ বলে একজন। তো সে এখন এসে বলছে, এই ভদ্রলোক এসে বলছেন যে আমার 3.5 করে লাগবে, আর এটা 7 দিন ভাড়া লাগবে, আপনার আজকে রাতের ভাড়াও লাগবে। তো আমার কথা হয়েছিল যে ওই দিনের ভাড়াটা লাগবে না, যেহেতু আমি রাত্রিবেলায় নিচ্ছি, আমার তো কালকে চলবে না এনিহাও, সোমবার পরের দিন সকাল থেকেই চলবে, 1 মে থেকেই চলবে। তো আমি সেইভাবেই কথা বলেছিলাম, আমি চ্যাটটা দেখালাম ওনাকে, দেখুন আমার তো এই কথা হয়েছিল। বলছে সে বুঝতে পারছি, কিন্তু আমার তো গাড়িটা নতুন, আর ও তো দিচ্ছে না, দিচ্ছি আমি এবারে। মানে সেটা আপনি আমাকে আগে বলতে পারতেন, আমি তাহলে অন্য প্ল্যানিং করতে পারতাম অন্যভাবে, বা অন্য কোথাও থেকে গাড়ি নিতে পারতাম। আমি সত্যি অন্য জায়গায় পেয়েও ছিলাম, গাড়ির কোচ পেয়েও ছিলাম। আমি সবকটা লিঙ্কই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কন্ট্যাক্টগুলো আপনারা চাইলে নিতে পারেন। তবে এদের সাথে আমার সত্যি খুব বাজে এক্সপিরিয়েন্স হলো। সে গাড়িটা তো দিয়েছে ঠিক আছে, গাড়িটা দিল, তারপর সেই টাকাও নিল, পিক আপ ড্রপ আমাকে বলেছিল যে করে দেবে ফ্রিতে, সেটার জন্য 700 টাকা নিল। তো আমাকে বলছে আপনার এত টাকা হচ্ছে টোটাল 7 দিনে। বললাম দেখুন আমার বাজেট একটা ছিল, আর এতদিনের জন্য ঘুরতে এসেছি, টাকা পয়সা তো হাতে রাখতে হয়, আমার অনেক বেশি হয়ে যাচ্ছে, আপনি একটু কম করুন, নাহলে আমাকে অন্য কথা ভাবতে হবে। তো সেই দরাদরি করে যেটা 18,000 ছিল, ওটা আলটিমেটলি আমার কাছ থেকে 22,000 টাকা নিল, আর টোল ট্যাক্সের জন্য রিচার্জটাও করে দিয়েছে তার মধ্যে। আমরা এতক্ষণ এই খাওয়ার জায়গা খুঁজছিলাম লাঞ্চের, ফাইনালি পেয়েছি একটা, এই নর্থ লখিমপুর ক্রস করে NH-15-এ। তো এইটা হচ্ছে রেস্টুরেন্টটা, ভেলভেট ভিস্তা বলে। খাওয়ার দাওয়ার পরে দেখবেন আগে রাস্তার ব্যাকড্রপটা দেখুন একবার শুধু, এই হচ্ছে পাহাড় আর এই হচ্ছে রেস্টুরেন্ট। খেয়ে নিয়ে অল্প করে কিছু, বেশি কিছু খাবো না, এখনও 200 কিলোমিটার গাড়ি চালাতে হবে, খেয়ে নিয়ে তারপর যাবো। তবে আকাশের যে অবস্থা দেখছি, পাহাড়ে দুর্গতি আছে কপালে আজকে, কখন পৌঁছাবো গিয়ে জানি না। চলুন খেয়ে নিই। রেস্টুরেন্টটা বেশ সুন্দর, এখানে একটা এরকম বড় ডাইনিং এরিয়া আছে, আমরা বসছি এইটায়, এই কেবিনটায়। আমরা এই লাঞ্চ করতে বসলাম, প্লেট দিয়ে গেছে, একদম সিম্পল অর্ডার করেছি, ভাত, ডাল, মাছের ঝোল আর আলু ভাজা। খেয়ে নিই, খাবারটা আশা করি ভালো হবে, মানে রেস্টুরেন্টের ধাঁচ দেখে তাই মনে হচ্ছে। এবার খাবারটা দিলে বুঝতে পারবো। রিদ্ধির জন্য মাছ ভাজা করা হয়েছে, আর আমাদের মাছের ঝোল আর ভাত, অল্পই খাবো, 1 প্লেট ভাত নিয়েছি। রিদ্ধির জন্য আমরা খাবার নিয়ে এসেছিলাম কালকে হোটেল থেকে প্যাক করে, যদি ইনকেস না পাই তাহলে ওকে অ্যাটলিস্ট খাইয়ে দিতে পারবো, সেই কারণে। যাই হোক, এটা আমি খেয়ে নিই আপাতত, ও খাক, যে ভাতটা এখানে দিচ্ছে গরম ভাতটা, খেয়ে নিয়ে আবার বেরোচ্ছি। আকাশের অবস্থা খুব শোচনীয়, দেখা যাক কী আছে কপালে। দেখতে দেখতে এখন ঘড়িতে 2:40, আমরা কোনো রকমে নাকে মুখে গুঁজে একটু ডাল ভাত খেলাম, খেয়ে বেরিয়ে পড়েছি। আবার সামনে পাহাড় দেখা দিচ্ছে আমাদের, অলরেডি পাহাড় দেখতে পাচ্ছি, তবে প্রচণ্ড মেঘ আকাশে,
পাহাড়ের রাস্তাও কেমন হবে দেখি, বুঝতে তো পারছি না এখন। এই রাস্তা তো মোটামুটি ভালোই এখন, যতটুকু NH-15 দিয়েই যাচ্ছি। গুগল ম্যাপ বলছে এখনও 5.5 ঘন্টার মতন লাগবে আমাদের, 224 কিলোমিটার বাকি। তো 224 কিলোমিটার 5.5 ঘন্টা লাগার কারণ হচ্ছে আমরা ওই লীলাবাড়ি চেকপোস্ট দিয়ে ঢুকবো অরুণাচলে, তো সেখানে ILP চেক করতে হবে, একটু সময় লাগবে ওখানে ILP চেক হতে। আর তারপরে তো পুরোটাই পাহাড়ি রাস্তা, তো সেই কারণে একটু সময় লাগবেই। এখনও তো ফ্ল্যাটল্যান্ড দিয়ে যাচ্ছে, সামনে পাহাড় দেখা যাচ্ছে। তো ওই লীলাবাড়ি থেকে আমাদের পাহাড়ের রাস্তা শুরু হবে, সেই কারণেই হয়তো একটু বেশি সময় দেখাচ্ছে। যারা আইএলপি সম্বন্ধে অতটা অবগত নন তাদের বলে রাখি, আইএলপি অর্থাৎ ইনার লাইন পারমিট, এটা একটা পারমিট ডকুমেন্ট বা পারমিশন ডকুমেন্ট বলতে পারেন। এটা আমাদের যে কোনো উত্তর পূর্ব ভারতের যেগুলো সীমান্তবর্তী রাজ্য আছে, তো সেই যে কোনো সীমান্তবর্তী রাজ্যতে যেতে গেলে লাগে। এটা আপনি অনলাইন বা অফলাইন দুটোই করাতে পারেন। অনলাইনের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি নিচে। অনলাইনে খরচা পড়ে 500 টাকা, বা আপনি যে কোনো এন্ট্রি চেকপোস্ট থেকে যেখানে আপনি অরুণাচল প্রবেশ করছেন সেখান থেকেও আপনি অফলাইনে করিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে খরচাটা অনেকটাই কম পড়ে, 50 থেকে 100 টাকার মধ্যে। আমরা অরুণাচলে ঢুকে জাস্ট ডিজেল ভরলাম, রিফিল করলাম, পুরো না করলেও হতো, কিন্তু তাও করে নিলাম। কালকে লাগতে পারে, কালকেও হয়তো লাগতো না, কিন্তু তাও করে রাখলাম ফুল ট্যাঙ্ক। কারণ কি পাহাড়ের রাস্তায় তো কখন কীরকম ট্রাফিক হয়, কীরকম জ্যাম হয় বোঝা মুশকিল। রাস্তায় হয়তো অনেকক্ষণ দাঁড়াতে হলো, তো সেই জন্য ভরে রেখেছি। এখানে 81 টাকা করে পড়লো আমার পেট্রোল। 22 লিটার না 27 লিটার না 28 লিটার মতন ভরলাম, 2200 টাকার মতন পড়েছে আমার। পুরো 2200 পড়েনি, ফুল ট্যাঙ্ক করে নিয়েছি পুরো। তো 81 টাকা 19 পয়সা করে এখানে ডিজেলের লিটার। আর পেট্রোলই ধরুন ওরকমই ডিফারেন্স, আরও 7-8 টাকার মতন ডিফারেন্স ধরুন পেট্রোলের থেকে ডিজেলের, ওরকমই দাম। তো বেশ সস্তা, মানে আমি সেই জন্য ওয়েট করে করে আসামেই ভরতাম, কিন্তু ভরলাম না, আসামে না ভরে এখানে এসে ভরলাম। তো আপনারা যদি আসেন এটাই প্ল্যান করবেন যে একবারে আসাম থেকে, আসামে অনেকটা কম কম্পারেটিভলি দাম। আমরা আসামে বললাম 89 টাকা করে, 89 টাকা 19 পয়সা করে, আর এখানে 81 টাকা করে, তো 8 টাকার মতন আরও কম ডিজেলের দামটা। চেষ্টা করবেন একদম আসামে রিফিল করে, মানে পুরো ফুল ট্যাঙ্ক করে এসে আবার অরুণাচলে রিফিল করতে, তাহলে অনেকটাই কম পড়বে পেট্রোলের দামটা বা ডিজেলের দাম, যেটাই আপনি ভরবেন। আমরা ফাইনালি আলো পৌঁছালাম, এখন বাজছে 8:30। একটু তাড়াতাড়ি পৌঁছে ভেবেছিলাম 9টা বেজে যাবে, তাও কিন্তু পৌঁছে গেছি মোটামুটি। রাস্তায় আসলে দাঁড়ায়নি কোথাও এর মধ্যে, বাসার থেকে আর কোথাও দাঁড়ায়নি, বাসারের পরে। দেখা যাক, হোমস্টেটা আর 5 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে, কতক্ষণে পৌঁছাই। ঋথিক খুব টায়ার্ড, বোর দুটোই হয়ে গেছে একসাথে, চুপ করে দাঁড়িয়ে আছে এখানে। জঙ্গল একদম করে রেখেছে, ইকো টাইপের ফিল। এমনি তো ইকো ফিলিংস আসবে অরুণাচল প্রদেশ আসলে, আর আলাদা করে গাছ লাগানোর দরকার আছে? ফাইনালি 15 ঘন্টা জার্নি শেষ করে আমরা এসে পৌঁছালাম আলোতে, আমাদের হোমস্টেতে, রেই হোমস্টেটার নাম। এটা এখানকার খুব ফেমাস হোমস্টে একটা, এটা আমরা ইউটিউবে প্লাস অনেক জায়গাতে দেখেছি, পড়েছি, গুগলে সার্চ করলে আপনি পাবেন বেস্ট হোমস্টে ইন আলো বলে। তো আজকে রাত্রে শুধু স্টে করবো আমরা, কালকে বেরিয়ে যাব সকালবেলায়। বাইরে হালকা হালকা বৃষ্টিও পড়ছে এখন। তো আমরা এখন ডিনারই করতে যাচ্ছি, প্রচণ্ড খিদে পেয়েছে, খেয়ে ঘুমাবো। আর কাল 5টায় বেরোতে হবে আমাদের এখান থেকে, নাহলে আমরা মেচুকা পৌঁছাতে রাত হয়ে যাবে। এখান থেকে 190 কিলোমিটার মতন ডিস্টেন্স মেচুকা। তো আমরা কালকে 5টায় বেরোলে, আসলে একটু আগে বেরোতে হয়, কারণ কি এখানে রাস্তা বন্ধ হয়ে যায় মাঝে মাঝে, রাস্তার কাজ চলে। তো 9:30 থেকে 4টে অবধি রাস্তা বন্ধ থাকে, আর মাঝে 1-2 ঘন্টার জন্য ছাড়ে, আবার গাড়ি হয়ে গেলে, জ্যাম হয়ে গেলে তখন ছেড়ে দেয়। কিন্তু রাস্তার যেহেতু কাজ চলছে, 50% মতো রাস্তা কাজ হয়ে গেছে, আর বাকিটার কাজ চলছে, তো সেই জন্য রাস্তা বন্ধ থাকে। তো 5টার মধ্যে বেরিয়ে গেলে আপনি যদি 9টার মধ্যে যেখানে বন্ধ হয় রাস্তাটা পৌঁছে যান, তাহলে ওখান থেকে বেরিয়ে যেতে পারবেন। নাহলে 9টার বেশি হয়ে গেলে আপনাকে দাঁড়িয়ে পড়তে হবে, 4টে অবধি ওয়েট করতে হবে। তো যেটা কেউই চায় না, চাইছি তাড়াতাড়ি পৌঁছে যেতে। তখন যাই, ডিনারটা করে নিয়ে এসে তাড়াতাড়ি শুয়ে পড়ি। আপনাদের মোটামুটি রুমটা একটু দেখিয়ে দিই চট করে। এটা একটা 3 বেড রুম, 3টা সিঙ্গেল বেড রয়েছে। এইটা হচ্ছে এন্ট্রেন্স রুমের। এখান থেকে ঢুকে এই একটা বেড, এদিকে একটা বেড, আর এখানে একটা বেড, যেখানে একজন টায়ার্ড ভদ্রলোক শুয়ে পড়েছেন অলরেডি, খেতেও যায়নি, খেতে নিয়ে যেতে হবে।
আর এখানে হচ্ছে একটা ওয়াশরুমটা বেশ বড়, গিজার রয়েছে, বেসিন কোমোড সবই রয়েছে, পুরোটাই কাঠের রুমটা। লাইটটা একটু কম, রিদ্ধি প্রথমে একটু ঢুকে ভয়ই পাচ্ছিল। আর এটা একটা রুম, বাইরেটা আপনাদের দেখাচ্ছি, যেখানে ডিনার করতে যাবো সেখানে ওদের পার্সিয়ান বিড়াল রয়েছে। এখানে বিড়ালগুলো আপনাদের দেখাচ্ছি, তারা সাদা পার্সিয়ান বিড়াল, খুব সুন্দর দেখতে। আমি ডিনার করতে এলাম, এখানে মমিতার করে গেছে অলরেডি ডিনার রিদ্ধি। আমি খাইয়ে দিলাম রিদ্ধিকে, মমিতাকে বললাম খেয়ে নাও, এখন আমি খাচ্ছি। আসলে রাত বেশি হয়নি, 9:30 বাজে, কিন্তু এখানে 9:30 মোটামুটি 12টার সমান। আমি আগে তাওয়াং গেছিলাম, তখন একই এক্সপিরিয়েন্স করেছি, 9টায় রাস্তাঘাট শুনশান হয়ে যায়। এখানে মোটামুটি তাই, এখানকার ওনার আমাদের জন্য জেগে বসছিলেন এতক্ষণ, যে আপনারা আসবেন সেই জন্য বসে আছি। আমার এখন খাবার বেড়ে দিয়ে তারপর উনি গেলেন। খাবারের পার হেড, এখানে খাবারের পার হেড 450 করে চার্জ। এটা আপনি চিকেন থালি নিন বা পর্ক থালি বা ফিশ থালি, বাচ্চাদের কোনো চার্জ লাগে না। আর রুম রেটটা আমরা এটা নিয়েছি, এটা আপনাদের দেখালাম রুমটা, ওটা ট্রিপল বেড 2500, আর খাবারটা আলাদা। কালকে আমরা ভোর 5টায় বেরোবো এখান থেকে মেচু খাওয়ার জন্যে, খেয়ে এখন সোজা ঘুম। আমরা ভাত দিয়েছে, ডাল, মুসুর ডাল, বাঁধাকপির তরকারি, তার সাথে পটল ভাজা, আচার আছে, আর লেবু কেটে দিয়েছি আর লঙ্কা। এই যে সব একসাথে একটু একটু নিয়ে নিয়েছি, খাচ্ছি, খেয়ে নিই, খেয়ে ঘুম। আমাদের ডিনার হয়ে গেল, এবার শুয়ে পড়বো, প্রচণ্ড টায়ার্ড। আপনাদের সবার এই এপিসোডটা কেমন লাগলো? আমাদের গৌহাটি থেকে এই আলোর লম্বা ডিস্টেন্স একটা কভার করলাম একদিনে আমরা। 17 ঘন্টার মতন সময় লাগলো, 17 ঠিক না, 15-16 ঘন্টার মতন সময় লাগলো। 13 ঘন্টা লাগার কথা, 13.5 ঘন্টা, সেটা একটু বেশিই লেগেছে। আর গোটা রাস্তাটা আপনাদের দেখালাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন এই এক্সপিরিয়েন্সটা। আপনারা চাইলে একদিনে কভার করতে পারেন, যদিও একটু কষ্টকর, কিন্তু আমাদের যেহেতু সময়ের অভাব তাই জন্য কভার করতে হলো। তো যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, আর কমেন্টে জানাবেন অবশ্যই যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনাদের, বা কেমন লাগলো সেটাও জানাতে পারেন। এখনকার মতো এপিসোডটা তাহলে এখানে শেষ করছি। আরও অনেক নতুন গল্প আসছে, সেগুলো দেখতে সাবস্ক্রাইব করুন রোমিং বংকে। এখনকার মতো গুড নাইট, দেখা হচ্ছে পরবর্তী পর্বে আমাদের এখান থেকে মেচুখা ভ্রমণে।